আসসালামু আলাইকুম দর্শক। সারা দেশে আলোচিত সাবজেক্ট টক অফ দ্য কান্ট্রি বলা যায় যে বিএনপির সাবেক নেতা এবং বিএনপির দুবারের এমপি, দুবারের সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, এবং তার চেয়ে বড় পরিচয় তিনি মুক্তিযোদ্ধা। তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। একটা সারা বাংলাদেশে এই ব্যাপারটা এখনো রয়ে গেছে অমীমাংসিত যে জামাতে ইসলামী স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, এবং জামাতে ইসলামী যারা এর আগে ছিলেন তারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন। স্বাধীনতা যুদ্ধে তারা পাক হানিদার বাহিনীকে বাংলাদেশে সমস্ত রকম হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। এটা বাংলাদেশে দীর্ঘ বছর, স্বাধীনতার পর 55 বছর অমীমাংসিত একটি সত্য। সেই জায়গায় মেজর আখতারুজ্জামান রঞ্জন, আখতার ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ভূমিকায় আছি যে আজকে এতদিন আপনি বিএনপির সাবেক নেতা ছিলেন, আমরা পরিচয় দিচ্ছি, আপনি এখন জামাতের নেতা। অনেক আলোচনা, অনেক প্রশ্ন, এবং হঠাৎ করেই মানুষ কেন আপনি জামাত ইসলামীতে গেছেন এটা আমরা আগে জানতে চাই। এবং যে প্রশ্নগুলো মানুষ চারদিকে সোশ্যাল মিডিয়া করছে আমি সেগুলোর দিকে যাব। ধন্যবাদ আপনার কাছে প্রথম প্রশ্ন যে আপনি কেন জামাতে ইসলামীতে, পাশাপাশি প্রশ্ন কথা আসে যে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা কেন জামাতে ইসলামীতে? অনেকের কাছে বেমানান, অনেকের কাছে খটকা, অনেকের কাছে নানান প্রশ্ন, যেন এটা হতেই পারে না, না হওয়ার মতন একটা বিষয়। সেটা কিভাবে হলো, বাস্তব হলো, একটু ভেতরের কথা জানতে চাই। হঠাৎ করে তো নিশ্চয়ই না। ধন্যবাদ পুনিয়া, আসসালামু আলাইকুম। তোমার এই অনুষ্ঠানে আমাকে আজকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি ডেলি আমাকে ডাকো, একবার দুইবার। কালকেও তুমি আমাকে, আমরা দুইবার কথা বলেছি এবং দুইবারও অনেক কথা আমরা বলেছি। কাজে তোমার মাধ্যমে প্রথমে আগে সালাম জানাই দর্শক শ্রোতাদেরকে, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের শরীফ হাদির জন্য, শরীফ ওসমান হাদির জন্য। আল্লাহ যেন তাদেরকে ভালো অবস্থায় রাখে, আমাদের মাঝে যেন ফিরায় দেয়। তোমার প্রশ্নটা স্বাভাবিকভাবে খুবই খুবই প্রাসঙ্গিক এবং কেন আমি হঠাৎ করে জামাতে ইসলামে অংশগ্রহণ করলাম। তুমি নিশ্চয়ই দেখেছো, কালকেও আমি তোমাকে বলেছি যে কি করে তারেক রহমান সাহেব জামাতকে বলতে পারে যে লাখো লাখো মানুষকে আপনারা হত্যা করেছেন, লাখো লাখো মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। এই কথাটা কি ওনার 91 সনে মনে ছিল না, যখন জামাতে ইসলামকে নিয়ে সরকার গঠন করেছিলেন? যখন আমি মেজর আক্তার বাধা দিয়েছিলাম, আপনাকে বলেছিলাম এই কাজটা করা ঠিক হবে না আপনাদের, তখন তো আপনি বলেছিলেন যে না, জামাত আমাদের বন্ধু, আপন লোক। তারপরে 2001 সনে আপনি এই জামাতকে নিয়ে আবার সরকার গঠন করেছেন, এবং জামাতের দুজন মন্ত্রী প্রমাণ করেছে যে এরকম পরিবেশেও তারা ভালো থাকতে পারে। তারপরে জামাতের নেতাদেরকে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের ফাঁসি হয়েছে। আপনি একটি টু শব্দ করেন নাই, দলকে তাদের পক্ষে কথা বলতে সুযোগ দেন নাই, তাদের এই মৃত্যুগুলোর জন্য আপনি ন্যূনতম প্রতিবাদ জানান। তারপরে 15 বছর আপনি জামাতকে নিয়ে কথা বলেছেন, আমাদেরকে কাউকে জামাতের বিরুদ্ধে কথা বলতে দেন নাই। কথা বললে আপনি তেড়ে উঠেছেন, তাদের উপরে হামকি ধুমকি দিয়েছেন, বহিষ্কার করেছেন। আজকে যেখানে জাতি সবাই ঐক্যবদ্ধ হওয়ার কথা, যেখানে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে শক্তিগুলো ছিল, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, তাদের ঐক্য ধরে রাখার জন্য আপনার দায়িত্ব। আপনি সবচেয়ে বড় দলের নেতা, আপনি আগামী দিনে সরকার গঠন করবেন। যে নির্বাচন হতে যাচ্ছে সেই একমাত্র সম্ভাবনাময় দল হলেন আপনি, যেখানে বিজয়ের মালা আপনার গলায় পড়বে বলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। সেখানে আপনার দায়িত্ব ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা, সবাই। কিন্তু আপনি তা না করে আপনি একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেছেন। সে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি করেছেন, ভালো কথা। আমি নিজেও আপনাকে বলেছি যে এটা ভালো পদক্ষেপ নিয়েছেন, যে রাজনীতিতে আপনি ফিরে আসার জন্য, রাজনীতিতে আপনি অ্যাক্টিভ হওয়ার জন্য, এবং রাজনীতির নেতৃত্বে আপনি এখনো আছেন, এখনো আপনি ড্রাইভিং সিটে আছেন। এটা প্রমাণ করার জন্য আপনি পাইলটিং করতেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলকে, এটা প্রমাণ করার জন্য এই অনুষ্ঠানগুলো প্রয়োজন ছিল। কিন্তু সেখানে আপনি হঠাৎ করে জামাতের বিরুদ্ধে বিশুদ্ধগার কেন করলেন? এবং একদিন না, লাগাতার আপনি একটা বিলেন তৈরি করছেন, আপনার প্রতিপক্ষ তৈরি করছেন। এখন বিলেন তো আওয়ামী লীগ না, এখন আপনি আওয়ামী লীগের বয়ানে কথা বলছেন কেন? আপনি এখন আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করতেছেন, কিন্তু আওয়ামী লীগের ভোট টানলে তো আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হবে। আপনার যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আপনার নেতা কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছে, চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের বাড়ি ঘরে গিয়ে, আওয়ামী লীগের দোকান। কিন্তু আক্তার ভাই, তারেক সাহেব যেটাই করেছেন, আপনি আপনার জায়গা থেকে কেন স্যাক্রিফাইস করেছেন? তারেক রহমান ধরলাম ভুল করেছেন, উনি অন্যায় করেছেন। আমি তো বেসিক আরো প্রশ্নে যাবো আপনার কাছে। আপনি নিজে কেন ওনার ভুল সিদ্ধান্ত, ওনার রাজনীতির ভুল? আপনিও তো আপনার জীবনে অসংখ্যবার জামাত ইসলামী সমালোচনা করেছেন, তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, করেননি কি? আমাকে কথা শেষ করতে দিবা? জি শিওর।
প্রশ্ন করার আমি প্রশ্ন তোমাকে বলছি, তুমি যা বলবে আমি প্রশ্নের জবাব দেবো। ঠিক তাহলে আছে, ঠিক আছে। আপনি তো জাতীয় নেতা, আপনি ঐক্যবদ্ধ রাখবেন। আমি যখন 91 সনে যে পদক্ষেপটা নিয়েছিলেন সেই পদক্ষেপে আমি সমর্থন করি না, বিরোধিতা করেছিলাম। সেই ঐক্যটা কি আপনার জন্য ভালো হয়েছিল? 91 থেকে 96 সনকে সরকার পতন করতে জামাত কি অবদান রাখে নাই? জামাত কি আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করে আপনার ক্ষমতাচ্যুত করে নাই? আপনি যখন 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন সেই নির্বাচন কি জামাত বয়কট করে নাই? সেদিন আমাদের কথা শুনলেন না আপনি। তারপরে আবার 2001 সনে গিয়ে আপনি তাদেরকে করলেন। আপনি 5 বছর বিরোধী দলে থাকলেন, সংসদে গেলেন না, সংসদ বয়কট করলেন, লাগাতার সংসদ বয়কট করলেন এবং সংসদে আপনি ন্যূনতম বক্তব্য দিলেন না, আপনি সংসদে গেলেন না। আমি সেটা বলছি দেশমাতা খালেদা জিয়ার বেলায় করলেন না। তারপরে 2001 সনে আপনারা নির্বাচন করলেন একসঙ্গে, সরকার গঠন করলেন একসঙ্গে, দুজন মন্ত্রীও তাদেরকে দিলেন। সেদিন যে আমরা মানা করেছিলাম, তাহলে সেদিন আমাদের পাপ হয়েছিল। সেটা যদি আমাদের পাপ হয়ে থাকে, তা আজকে আপনারটা পাপ হয় নাই? সেই কথাটা আমি বলছি। আমি পাপ করেছি বলে আপনি পাপ কেন করলেন? এবং আপনি পাপ করেছেন বলেই আমি আজকে এর দৃশ্যত প্রতিবাদ করতে চেয়েছি। আমি আপনাকে বলেছি, আপনাকে জবাব দিতে হবে। বাংলাদেশের মাটিতে এসে পা ফেলার সঙ্গে সঙ্গে আপনি জবাব দিতে হবে যে আমরা কি জামাতে ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলাম? আমাদের মুক্তিযুদ্ধটা কি কোন রাজনৈতিক দলের বিপক্ষে ছিল? না, এটা পাকিস্তান হানাদার সামরিক বাহিনীর বিরুদ্ধে ছিল। আমরা তো পাকিস্তান কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে করি নাই, পাকিস্তানের মুসলিম লীগের বিরুদ্ধে করি নাই, ভুট্টোর পিপিপির বিরুদ্ধে করি নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার সামরিক বাহিনীর বিরুদ্ধে। যে হানাদার সামরিক বাহিনী বাংলাদেশের মানুষকে, লক্ষ লক্ষ মানুষ আমরা এটুরি করতে বলি, এখানে লক্ষ লক্ষ মানুষ তো মারা যায়নি, কিন্তু আমরা সেটা একটা স্লোগান হিসাবে বলি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত নষ্ট করেছে, কিন্তু এটা রিটরি করতে মনে বলেছি। কিন্তু সেখানে আপনি এতদিন পরে অভিযোগ আনতেছেন রাজনৈতিক দলের বিরুদ্ধে, এটা কতটুকু আপনার সমুচীন হয়েছে? আপনি জামাতের বিরুদ্ধে কথা বলবেন, কথা বলেন, কিন্তু আজকে এখন কি সময়? এখন জামাতের সঙ্গে বিরোধ মানে কি আপনি ফেসিস্ট সরকারকে সুযোগ করে দিচ্ছেন না? তাহলে আপনার উদ্দেশ্যটা কি? যে আপনি ক্ষমতায় যেতে না পারলে অন্যকে ক্ষমতায় যেতে দিবেন না, এই ধরনের পরশ্রী কাতরতা নিয়ে কি আপনি মাঠে নেমেছেন? তাহলে আপনাকে আপনি যা ইচ্ছে তা করে যাবেন, সেটা মেনে নিতে হবে। আর এখন আমি কেন অংশগ্রহণ করলাম জামাতের পক্ষে? কারণ আমি তো একটা আত্মপরিচয়হীন ব্যক্তি। আমি তোমাকে বলেছি যে আমি এখন একা, আমার পরিচয় নাই, আমি কোন রাজনৈতিক দল নাই, আমার কোন দল নাই। এখন একা তো রাজনীতি হয় না। আমি তো গত 1 বছর ধরে অনেক চেষ্টা করছি। তোমার বক্তব্যে, তোমার অনুষ্ঠানে আমি অনেক বক্তব্য রেখেছি, কিন্তু এটা ব্যক্তির বক্তব্য, এটা কোনো গোষ্ঠীর বা সম্প্রদায় বা কোনো দলের বক্তব্য নয়। ফলে সেটা কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করা যাচ্ছে না, রাজনৈতিক কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না। অথচ আজকে দেখো একদিনে কি ধরনের চাপ সৃষ্টি হয়েছে। আজকে দেখো একদিনে আমাদের কতটুকু করতে পেরেছি। আমি একটা দলে গিয়েছি বলে, আজকে সে দলের পক্ষে কথা বলেছি বলে অনেকের টনক নড়েছে। আমি তো বলেছি যে আমি আজকে জামাতে অংশগ্রহণ করেছি এটা প্রমাণ করার জন্য। আমি জামাতের ম্যানিফেস্টো পড়ে দেখেছি, বাংলাদেশ জামাতে, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী 1980 সনে প্রতিষ্ঠিত হয়েছে। জিয়া রহমান এই দলের অনুমোদন দিয়ে গেছেন। জিয়া রহমান তো আগে যে ধর্ম নিয়ে রাজনীতি করা যেত, যুদ্ধাপরাধী রাজনীতি করা নিষিদ্ধ ছিল, ধর্ম নিয়ে রাজনীতি করা নিষিদ্ধ ছিল, এটা 1977 সনে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। উঠিয়ে দিয়ে নতুন আইন করা হয়েছে এবং সেই নতুন আইনের আওতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ আরো অনেক রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, এরা সবাই 1980 সনে নতুন করে সনদ পায়, নতুন করে নিবন্ধন পায়। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, তার মধ্যে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ ছিল, তার মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি অফ ন্যাপ ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি দুইটাই ছিল, ভাসানী ন্যাপ ছিল। এরকম 1980 সনে বাংলাদেশ জামাতে ইসলামী একটা দল ছিল। এখানে ইতিহাসকে বিকৃত করলে চলবে না। এখানে জামাত ইসলামের গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে, আমি তোমাকে একটু পড়ে শোনাতে চাই, তোমার আমার ধারণা তো সঠিক না, তারা লিখিতভাবে তাদের গঠনতন্ত্রে তারা স্পষ্ট উল্লেখ করেছে, আমি তোমাকে একটু পড়ে শোনাতে চাই। যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে, তার মানে এই রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছে।
এই মর্যাদা লাভ করেছে, মানে কি প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে তো সে স্বীকার করে সে বলছে সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী যুদ্ধাপরাধী দল কি করে হলো? পাকিস্তানপন্থী দল কি করে হলো? তারা কি করে পাকিস্তানের লিগাসি তারা বহন করে? তারা তো জামাতে ইসলামী অফ বাংলাদেশ না যে তারা জামাত ইসলাম পাকিস্তানের লিগাসি বহন করবে। তারা তো নতুন একটি রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই বাকশালের মধ্যে, সেখান থেকে আবার আওয়ামী লীগ নতুন করে 1980 সনে ডক্টর মালেক উকিলের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে মালেক উকিল সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হয়েছিল, সেখানে বাকশালও গঠিত হয়েছিল রাজ্জাকের নেতৃত্বে, আব্দুর রাজ্জাক ভাইয়ের নেতৃত্বে। তারপরে সেখানে বিএনপি বলে কোনো পার্টি ছিল না 1969 আগে, সেখানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেও একটি রাজনৈতিক দলের নতুন জন্ম হয়েছিল। তাহলে এগুলো তো সব বাংলাদেশ, এদের নতুন পরিচয়, এবং এরা স্বাধীনতার পক্ষের দল। আজকে যারা জামাত করে, যেমন জামাতের আমির সাহেব আজকে আমার সঙ্গে তার বয়স মিলাচ্ছিলেন, ওনার পাওয়া গেল ওনার বয়স এখন 69 চলতেছে। তাহলে ওনার বয়স যদি এখন 69 চলে 2025 সনে, তাহলে 71 সনে ওনার বয়স ছিল 73 থেকে 14 বছরের একজন লোক কি এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, মা বোনের ইজ্জত নষ্ট করেছিল। আর এই ভদ্রলোক না করে পারছি না, আমি আসছি, আমার কথা শেষ করে দাও। এই ভদ্রলোক ছাত্রলীগ করেছে, এই ভদ্রলোক বৈজ্ঞানিক ছাত্রলীগ করেছে, এই ভদ্রলোক পরবর্তীতে ওই জাসদ করেছে। তিনি আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির, পরোয়ার সাহেব একই। এই বাংলাদেশে যারা আজকে সদস্য জামাত ইসলামের, তারা সবাই ভাই বোন, জন্মগতভাবে বাংলাদেশী। তারা পাকিস্তানের লিগাসি তুমি বারবার তার কাছে কেন দিবা? আমরা আওয়ামী লীগের সে বয়ান কেন শুনতে হবে? এই বয়ান ভাঙতে হবে, এবং এই বয়ান ভাঙ্গার জন্য আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করব, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবো যে এই বর্তমান যে বাংলাদেশ জামাত ইসলাম আছে, এরা যুদ্ধাপরাধী দল নয়, এরা পাকিস্তানি দল নয়, এরা পাকিস্তানের লিগাসি বহন করে না, এরা মুক্তিযুদ্ধের কোনো অংশ নয়, তারা মুক্তিযুদ্ধের সময় ছিল না, তাদের জন্ম হয় নাই, যেমন বিএনপির জন্ম হয় নাই তেমন তাদেরও জন্ম হয় নাই। আর যাদের জন্ম হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের সবার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, অনেকে মারা গেছে। কাজে ওই লিগাসি দিয়া তুমি তাদেরকে আর কলঙ্কিত করতে পারবে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমি একা না, তুমি আগামীতে দেখবে আরো অনেক মুক্তিযোদ্ধা এই দলে অংশগ্রহণ করবে। আমরা এই দলের কলঙ্ক মোচন করব। আমরা বিএনপি যদি রাজাকার দিকে নিয়ে দল করতে পারে, আলিমের মতো একটা কিলারকে নিয়ে দল করতে পারে, মন্ত্রী বানাতে পারে, ওই পন্ডিকে নিয়ে যদি দল বানাতে পারে, যে ছিল মুসলিম লীগের শান্তি বাহিনীর লোক, তারা যদি ভৈরব থেকে মুস্তাফিজুর রহমানের মতো লোককে দিয়ে যদি তারা দল এমপি বানাতে পারে, যে ছিল শান্তি কমিটির ভৈরব শাখার প্রধান, তাহলে সেখানে জামাত কি দুষ্টা করলো যে জামাতকে তোমরা আজকে এক ঘরে করে রাখবা? কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ থেকে আমি জামাতে অংশগ্রহণ করেছি। জামাতকে যুদ্ধাপরাধী দল যারা বলবে, আমি তাদের সঙ্গে বাহাস করতে রাজি আছি। যুক্তি তর্ক দিয়ে আমি বুঝাতে চাই যে তোমরা ভুল তথ্য দিয়ে করছো। আজকে আমরা মুক্তিযোদ্ধারা অনেক মার খেয়েছি। তোমরা আমার জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছ। শেখ হাসিনা নেককারজনক ভাবে খারাপ ভাষায় জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। তখন তোমাদের মায়া লাগে নাই? তখন তোমাদের এই তথাকথিত মুক্তিযোদ্ধা ভাইরা, ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা, ভাতারা 47,000 লোককে ভাতা দিয়েছে সেনা কল্যাণ থেকে শেখ হাসিনা। এই 47,000 ভাতার কোথায়? এই মুক্তিযোদ্ধারা কোথায়? আজকে যে মুক্তিযুদ্ধ সংসদ আবার পুনর্গঠিত করা হচ্ছে, এই ভাতাররা কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না? কেন তারা আজকে মাঠে নামে না? কেন আজকে 16 ডিসেম্বর যথাযথ পালিত হচ্ছে না? কেন 14 ডিসেম্বর যথাযথ সম্মানের সঙ্গে পালিত হচ্ছে না? এই কথাগুলো তারা কেন বলে না? আজকে তো জামাত সে প্রোগ্রাম করতেছে, জামাত সে অনুষ্ঠান, জামাত কালকে কবরস্থানে ফুল দিতে যাবে, জানাতে যাবে, জামাতের শ্রদ্ধা জানাতে যাবে। সেখানে আজকে তোমরা মুক্তিযোদ্ধারা কেন, এই ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা কোথায়? তারা কেন আজকে আসো না? তারা কেন শেখ হাসিনার জন্য জীবন দিলে না? তোমরা বেইমানি করবা আর তোমরা সুখে থাকতে চাইবা। এক ব্যবসা পাইছো, আমাদেরকে অপমানিত করেছো, মুক্তিযোদ্ধাকে তোমরা ব্যবসার পণ্যের উপরান্বিত করেছো।
তোমরা সিনিয়রিটি দিয়ে, তোমরা ভাতা দিয়ে, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা করে, সার্টিফিকেট বিক্রি করে তোমরা মুক্তিযোদ্ধাকে একদম পদদলিত করেছো, অপমানিত করেছো। তোমরা কোটা দিয়ে মুক্তিযোদ্ধাকে আজকে ছাত্রদের সামনে আমাদেরকে হেওয়া করেছো, আমাদের সন্তানদেরকে ছোট করেছো, তাদেরকে আজকে কোটাধারী করে বিশ্ববিদ্যালয়ে কলেজে তারা মাথা উঁচু করে চলতে পারে না। এটার জন্য দায়ী কে? আমরা এই বয়ান পরিবর্তন করতে চাই। আমরা এই বয়ান পরিবর্তন করে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করে একটি রাজনৈতিক দল, এরা যুদ্ধাপরাধী নয়। আজ থেকে দয়া করে কেউ তাদেরকে যুদ্ধাপরাধী বলবেন না। আমরা আপনাদেরকে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দিব। স্ট্রেটফরওয়ার্ড যে প্রশ্নটা করতে চাই, আপনি এতদিন পরে এসে কেন জামাত যুদ্ধ অপরাধী না, মুক্তিযুদ্ধ বিরোধী না, আপনি এই বয়ান দিচ্ছেন কেন বলছেন? আমি যদি সমালোচকের দৃষ্টিতে বলি, এই জন্য বলছি, এই জন্য বলছি মুক্তিযুদ্ধ এতদিন বলেননি, আপনি নামে এই জন্য বলেননি জামাত যুদ্ধ অপরাধী না। এই জন্য বলছি তারেক রহমান তার বাপ যে রাজনৈতিক দলকে অনুমোদন দিয়ে গেছে, সেই দলকে গালি দেওয়ার মতো দৃষ্টতা তারেক রহমান কোথায় পাইল? তারেক রহমান সেই লাইসেন্স কোথায় পাইল? তারেক রহমান একটা দলের সভাপতি হয়েছে বলে আরেকটি রাজনৈতিক দলকে অকথ্য ভাষায় গালাগালি করবে, এই লাইসেন্স সে কে দিয়েছে? আমি ধরে নিলাম তার বাপকে যখন রাজাকার বলা হয়েছিল তখন সে কোথায় ছিল? আমি ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে আমি অত্যন্ত গর্বের সঙ্গে আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি, তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে। জামাত বলছে, জামাতের বিবৃতি আজকে যেটা এসছে, যে আপনি তার সমস্ত নিয়ম কানুন, তার নীতি, আজীবন তার সমস্ত দর্শন সেটা মেনে নিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে আপনি আস্থা রেখে আপনি সেখানে জয়েন করেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি যেই দলকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী না বলছেন, আজকে যদি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগে তার নাম পরিবর্তন করে অন্য একটা নামে রাজনীতি করে, কিন্তু দর্শন আদর্শ আগেরটাই থাকলো। 1971 গোলাম আজম তিনি রাজাকার ছিলেন, তার যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত। সেই মানুষগুলোর যে দল, সেই দর্শন নিয়েই তো আজকে যে শফিকুর রহমান সাহেব বলছেন যে তিনি জাসদ করতেন বা বৈজ্ঞানিক ছাত্রলীগ করতেন, আপনিও একসময় জাসদের সঙ্গে ছিলেন বলে আলাপ আছে বিভিন্ন জায়গায়। তো সেটা করে থাকলে আপনার দর্শন বা আদর্শ তো সেই গোলাম আজমের আদর্শই আপনাদের। আমি কোনোদিন জাসদ করি নাই, আমি জাসদ করি নাই, আমি কোনোদিন আমি বাংলাদেশে কোন রাজনৈতিক দল করি নাই বিএনপির আগে, আমি সেনাবাহিনী ছিলাম। আপনি যেটা বলছেন, আমি তোমার প্রশ্নের পরিষ্কার জবাব দিচ্ছি। শেখ হাসিনা হতো বঙ্গবন্ধুর হত্যার পরে কানে মুস্তেকা দিয়ে, নাকে মুস্তেকা দিয়ে ওই বাকশাল ভেঙ্গে আওয়ামী লীগ করেছিল। বাকশালের লিগাসে কি শেখ হাসিনাকে বহন করতে হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছিল। তখন কি তাকে মুজিববাদের আদর্শ বজায় রাখা যাবে না? তারা কিন্তু মুজিববাদ বলে, বাকশালকে অ্যাভয়েড করলেও তারা বলে মুজিববাদ মানা যাবে না। আওয়ামী লীগ স্বীকার করে না, মুজিববাদ তো ভারতীয়বাদ। মুজিববাদ বলে তো মুজিব নিজেই স্বীকার করেন নাই, বঙ্গবন্ধু নিজেই বলেন না তার কোনো মুজিববাদ নাই। এটা তো ভারতের। এখনকার আওয়ামী লীগকে কেন মুজিববাদ দিয়ে দোষ দেওয়া হয়? এখানে যদি কোনো রাজনৈতিক দল তার সময়ের সঙ্গে তাল মিলিয়ে পট পরিবর্তন হয়, তারা যদি তাদের অবস্থাকে পরিবর্তন করে, তাহলে তুমি তাকে, তোমার দাদা কি করে গেছে তার জন্য তোমার নাতিকে তুমি কে শাস্তি দিতে পারবা? তোমার বাপ দাদা জমিদার ছিল, এখন কি তোমাকে জমিদারিকে ফিরিয়ে দিবে? এটা তো আপনি আমাকে সুযোগ দিলে আমি আমার প্রশ্নটা ঠিক আমাকে আমার প্রশ্ন তুমি প্রশ্ন করছো, আমার জবাব শেষ করতে দাও। কাজে আমি কেন তাদেরকে সেটা দিব, এবং তাদের রাজনীতি করার অধিকার তুমি কেন হস্তক্ষেপ করে? এই ছেলেগুলা তো এখন যারা জামাত ইসলামী করে, তারা তো বাংলাদেশে জন্মগ্রহণ করে, তাদের জন্মগত অধিকার। তুমি সেই অধিকার কি করে, তার দাদা কি করে গেছে, বাবা কি করে গেছে, পর ঠাকুর কি করে গেছে? আমার তো 14 গোষ্ঠী আগে হিন্দু ছিল, আমি কেমন হিন্দু পূজা করব? আমরা বাংলাদেশে শতকরা প্রতিটি মুসলমান আমরা হিন্দু ছিলাম, পাক ভারতের প্রতিটি মুসলমান আমরা হিন্দু ছিলাম, এবং আরবের প্রতিটি মুসলমান আমরা কাফের ছিলাম। তাই বলে কি আমার কাফেরদের বিচার করা হবে আমাকে? আমরা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত অবস্থাতে আমরা কি করেছি, সময়ের সঙ্গে আমরা কিভাবে বিহেভ করেছি। আমরাই তো লড়কেলেঙ্গে পাকিস্তান করে আনছিলাম। বঙ্গবন্ধু তো লড়কেলেঙ্গে পাকিস্তানের একজন প্রথম সারি সৈনিক ছিলেন। সোরার দিশাব আন্দোলন করেছে, কলকাতা রায়ট করেছে কলকাতাকে বাংলাদেশে অংশ করার জন্য, উনি পারেন নাই। ওনারা তো রায়ট করেছেন, ওনারা তো লড়কেলেঙ্গে পাকিস্তান করেছেন, ওনারাই তো আবার বাংলাদেশে স্বাধীন করেছেন। তাহলে সময়ের সঙ্গে মানুষের পট পরিবর্তন হবে। আমার সন্তান আমার সঙ্গে থাকবে না, আমার 2 সন্তান আছে, 2 সন্তান, 1 সন্তানও বিএনপি করে না, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলে গেছে। আমি কি আটকে রাখতে পারবো থেকে?
আমার নাতি প্রথম দিনে দেখলাম 5ই আগস্টে বিকালবেলা দেখলাম তার ফেসবুকে না নৌকাকে ডুবাইয়া ধানের শীষ ঘরে আনবো না, বুঝছো না? এটা আমার নাতি লিখতেছে, বলো আমি তাহলে কি বলবো? তারপরে বলার পরে দেখি কদিন পরে দেখি আমার একদিন পরে দেখি তাকে সে আমাকে ফেসবুক থেকে ডিলিট করে দিছে। তো এই যে নতুন প্রজন্মকে তুমি কেমনে ঠেকা রাখবা? নতুন প্রজন্মকে, তোমার আমার প্রজন্মের পরে নতুন যে প্রজন্ম আসতেছে, এখন তোমার এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য এতক্ষণ সময় নিচ্ছি, কারণ আমাকে তো আমার প্রশ্নটা আমি 1 মিনিটে, আমার প্রশ্নটা একটু সময় নেবে, প্রশ্নটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে 71-এ মুক্তিযুদ্ধের সময়ে জামাতে ইসলামী দলগতভাবে পাকিস্তানকে সার্বিক সহযোগিতা করেছে এবং সেই সময় পাকিস্তানিরা ধরেন সে নিজে যুদ্ধ করে নাই, যাদেরকে মারা হয়েছে জামাতে ইসলামী আলবদর রাজাকাররা তাদেরকে দেখিয়ে দিয়েছে। সেই অপরাধ, সেই জন্য এখনকার যে জামাত অভিযুক্ত তারা কখনো ক্ষমা চায়নি। আমি ধরে নিলাম আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারা ক্ষমা চায় নাই, ক্ষমা চাওয়ার কথা কেউ বলেও না। এবং সেই মুক্তিযুদ্ধকে আপনি বলছেন যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করে নাই। এই জন্য আমি প্রশ্ন তুলছি যে আপনি সেই সময় কি এখন জামাতে জয়েন করবেন বলেই আপনি বলছেন যে জামাতে ইসলামী তখন করে নাই? তারেক রহমানের কথা আপনি বলছেন, তারেক রহমান তার রাজনৈতিক ভুল করেছে, এইটার প্রতিশোধ নিতে গিয়ে আপনি জামাতে যোগ দিবেন, তাহলে আপনার যে আদর্শ, আপনি কি তাহলে কোনো সুবিধা নেওয়ার জন্য বা নির্বাচন করার জন্য অথবা আগামীতে জামাত ক্ষমতায় আসতে পারে আপনি একটা কমফোর্ট জোনে থাকতে চান? এই অভিযোগগুলো উঠছে, আমার কথা না, আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনি নিজেও দেখেন, পাশাপাশি দর্শকদের প্রতি সেকেন্ডে বক্তব্য যে আপনি কি কোনো সুবিধা নেওয়ার জন্য আপনি বাংলাদেশের দলবাজির রাজনীতির কিন্তু অসংখ্য উদাহরণ আছে। আমরা তো জন্ম থেকে শুনে আসতেছি পাছে লোকে কিছু বলে, এটা সত্যেন্দ্রনাথের কবিতায় পাছে লোকে কিছু বলে, এবং সেই চিন্তা করতে গেলে কোনো কাজ করা যাবে না। আর কিছু জ্ঞান পাপী আছে, তুমি যেই কাজটা করবা সেই কাজটা তারা প্রতিকূল সমালোচনা করবে। আমার তো এই 50 বছর রাজনীতি দেখে আসছি, আমি যখন সংসদে গেছি তখনও দোষ, যখন আমি জামাতের বিরুদ্ধে কথা বলেছি তখনও আমার দোষ, শুধু দোষ না, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কত বড় দোষ তখন করেছি, আর এখন তো করবেই। একটা জিনিস আমি তোমাকে বলতে চাই আতিক রহমান পুনিয়া, আমরা মৌলবাদী হতে পারবো না, অতীতকে টেনে আমরা করতে পারবো না, আমরা বর্তমান রচনা করব ভবিষ্যতের জন্য। আজকে বাংলাদেশের রাজনীতিটা এই প্রজন্মের হাতে, আমার হাতে, তোমার হাতে নয়। তুমি রিপোর্ট করবা, আমি রাজনৈতিক একটা একটা দর্শন হিসাবে আমি বক্তব্যটা তুলে ধরবো। ক্রিয়া প্রতিক্রিয়া আমার বিষয় না, ক্রিয়া প্রতিক্রিয়া এই প্রজন্ম করবে, তারা দেখবে, আমারটা যদি ভালো লাগে তারা গ্রহণ করবে, ভালো না লাগলে তারা গ্রহণ করবে না। আমি তাদের কাছে দায়বদ্ধ না, তারাও আমার কাছে দায়বদ্ধ না, কিন্তু আমার যে কোনো কাজ করার অধিকার আমার আছে। আমি এখন এখানে দেখেছি যে এই রাজনীতিতে আমরা, তুমি যেটা বলছো পাকিস্তানিরা, দেখো আমাদের অনেকেরই জানা নাই, আমি রিসার্চ আমি করতে গিয়ে দেখেছি 94,000 লোক সারেন্ডার করে যাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আলবদর আলসামস প্যারামিলিশিয়া, যারা ভারত থেকে হয়ে চলে গেছে। এই 29,000 লোকের হিসাব তো আমরা নেই, 29,000 লোক চলে গেছে। আর বাংলাদেশে যেগুলো পড়েছিল এরা নিরীহ, এরা চাকরি খাতিরে ব্রিজ পাহারা দিছে, রাজাকার পাহারা দিছে, এরা তো জীবন বাঁচানোর জন্য আনসার বিডিপিতে গেছে, তারা তো কোনো রাজনৈতিক দলের কারণে যায় নাই। ইলেকশনের সময় সেটা তো সহযোগিতা করা, এটা সহযোগিতা করা না, এটা তার পেটের ধান্দায় কাজ করতে হয়েছে। তাহলে তো ওই যে শুয়ারের বাচ্চারা ঢাকা শহরে চাকরি করছে, ওই শুয়ারের বাচ্চারা ধরো না কেন? অবশ্যই তারা, অবশ্যই সেই সময় যারা পাকিস্তান সরকারের অনুগত্য প্রকাশ করেছে তারা বাংলাদেশ বিরোধী। কোনো এমকে আনোয়ারকে ধরো নাই কেন? যে ডিসিগিরি করেছে 16 ডিসেম্বর পর্যন্ত ঢাকা শহরে, ঢাকার ডিসি ছিল, তাকে ধরো নাই কেন? তুমি বাংলাদেশের আতেল দাও, এই সচিবালয়ের লোকগুলোকে কুত্তার বাচ্চাদেরকে ধরো না কেন? এগুলা কি করছে? এরা তো পরে সচিব হয়ে বাংলাদেশের সবচেয়ে মজা খাইছে, বলো? যদি বলি তাদের প্রতীকী হিসাবে আপনাকে ধরছি, আমরা জানতে চাই, উত্তর চাই। সেই সময়ে যদি প্রতীক হিসাবে আমি যুদ্ধে গেছি, আমার বাপ তো যুদ্ধে যায় নাই, আমার চাচা যায় নাই, আমার মামু যায় নাই, আমার খালু যায় নাই, তারা আমার বয়স, কিন্তু আমার ছোট ভাই গিয়েছে, কিন্তু আমার চেয়ে বয়সে মামু যে সে যায় নাই। কাজে তারা কি সবাই রাজাকার ছিল? তারা কি সবাই আলবদর ছিল, আলসাম ছিল? এখানে ডক্টর মালেকের নেতৃত্বে একটা নতুন সরকার হয়েছিল, নির্বাচন করেছিল, সেই নির্বাচনে 3 জন আওয়ামী লীগের লোক অংশগ্রহণ করেছিল, সেখানে 2 জন জামাতের লোক অংশগ্রহণ করেছিল, আব্বাসী সাহেব এবং আরেকজন কি নাম ভুলে গেছি, তারা অংশগ্রহণ করেছিল। তারা তাদের লোক দিয়া সেনাবাহিনীকে সাহায্য করেছে। এখনো তো সেনাবাহিনীকে সাহায্য করার জন্য কিছু লোককে তোমরা নিয়ে আইসিসিতে দাঁড় করে দিয়েছো। আওয়ামী লীগের সেনাবাহিনীকে, আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর অফিসার থেকে তোমরা অন্যায়ভাবে আজকে আদালতে আইসিসিতে কাট করে দাঁড় করে দিয়েছো। তাদের পক্ষে কথা বলছো তোমরা? কেউ তাদের পক্ষে কথা বলছো না।
কাজে এখন সৈনিকের পক্ষে, সরকারের পক্ষে তো কিছু লোক থাকবে, তারা অপরাধ করেছে কিনা দেখো। এই যে কালকে 14ই বুদ্ধিজীবী দিবস করবা, এটা তো বিহারিরা মেরেছে, সবাই জানে বিহারিরা মেরেছে, কিন্তু ওই বিহার থেকে তুমি ধরো এত যুদ্ধ অপরাধী হইয়া ওরা তো ওই সারেন্ডার করে চলে গেছে পাকিস্তানে, কিন্তু বিহারীদের বিচার প্রতি জামাত এবং রাজাকারদের সমর্থন ছিল বিহারীদের প্রতি সেই সময়। রাজাকার যারা ছিল তারা তো সবাইকে নিয়ে চলে গেছে, পাকিস্তানে নিয়ে চলে গেছে। পরবর্তীতে যখন জিয়াউর রহমান তাদেরকে আসার সুযোগ দিয়েছে, তারা অনেকে আসছে এবং বাংলাদেশে আসছে। এটা তো জিয়াউর রহমান সাহেব সুযোগ দেওয়ার কারণেই গোলাম আজম সাহেব দেশে আসছেন, শেখ হাসিনা দেশে আসছেন, এবং অনেকে ডক্টর কামাল হোসেন দেশে আসছেন, এবং অনেক লোক তো দেশে আসছেন জিয়াউর রহমানের উদারতার কারণে। কাজে এখানে তো বুঝতে হবে জিনিসটা, তুমি জাতিকে বিভক্ত করার চেষ্টা করতেছো কেন? ঠিক আছে, তারা 71 সনে অপরাধ করেছে, তার জন্য তারা যারা ছিল তারা শাস্তি পেয়েছে, শাস্তি দেখ, কিন্তু যারা 71 সনে জন্মগ্রহণ করে নাই তাদেরকে তুমি ক্ষমা চাইতে কেন বলবা? কোন যুক্তিতে বলবা? কি কারণে? কারণ তারা 71-এর যে দর্শন, সেই দর্শন এখনো ওন করে, তারা এখনো 71-এ তাদের মূল দলের অন্যায়ের কারণে তারা ভুল স্বীকার করেনি। বরবে রুস্তম ডাকাত ছিল, নাম শুনছো না তুমি? তোমার বাড়ি 10 গ্রাম। আপনি যদি আওয়ামী লীগকে ভুল স্বীকার করতে বলেন, ক্ষমা চাইতে বলেন। রুস্তম ডাকাতের নাম শুনছো? বরবে রুস্তম ডাকাত ছিল। আজকে বরবের সবচেয়ে শিক্ষিত পরিবার হলো রুস্তম ডাকাতের পরিবার। তারা বড় রফিকুল ইসলাম কলেজ করছে, বরবে যত উন্নতি করছে এই রুস্তম ডাকাতের ছেলে মেয়েরা, নাতিরা। এখন কেউ ডাকাতের জন্য কি তাদেরকে দায়ী করবে তোমরা? তুমি ভরসা ডাকাত ছিল, সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, সে তোমার অষ্টগ্রামের ভরসা ডাকাত, মনে পড়ে? নাম জানো, শুনছো নাম? ভরসা ডাকাতের নাম করে ডাকাত ছিল, কিন্তু সে মুক্তিযুদ্ধে আইসা সে তার ডাকাতি কলঙ্ক মুছে ফেলেছে। তখন কি তাকে শাস্তি ডাকাতি করতে পারে? যুদ্ধের পরেও তারা অপরাধ করেছে, জড়িত হয়েছে, সেসব ইতিহাসও জানি। কিন্তু একটা কথা বলে হুমায়ুন আজাদ বলে গেছেন, একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার সবসময় রাজাকার। সেই যুদ্ধের পরে বর্ষা ডাকাতকে মানুষ পিটায় মেরে ফেলেছে, এই যুদ্ধ পরবর্তী এই কাজগুলো করার জন্য। তুমি আজকে মনে করো 75-এ যে মুক্তিযোদ্ধারা যে কাজটা করছে 15ই আগস্টে, তুমি কি সমর্থন করো সেটা? আমার মুক্তিযুদ্ধ বাইরে তো করেছে, তুমি কি সমর্থন করো 15ই আগস্টের ঘটনাকে? 7 নম্বর যে ঘটনা করেছে সেটা কারা করেছে? আমার মুক্তিযুদ্ধ বাইরে তো করেছে। জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তারা কারা হত্যা করেছে? আমার মুক্তিযুদ্ধ বাইরে তো হত্যা করেছে। বলো, আজকে সেদিন তুমি যে দুজন কলেজ সাহেবের নাম বললা, ব্রিগেডিয়ার সাহেবের নাম বললা, তারা তো এই সেনাবাহিনীর সদস্য। তাদেরকে কোনো কথা বলতে চাচ্ছ? তারা তো তোমাদের কথার বাইরে কাজ করতেছে, তাদেরকে প্রশ্ন করতেছে না, তারাদের জিজ্ঞাসা করছো না। কিন্তু আমরা যখন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি, সত্য কথা বলার চেষ্টা করছি, কারণ সত্যটা আল্লাহ এখানে আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ আমাদেরকে বলেছে তোমার কাছে এটা গচ্ছিত রাখছি, এটা আল্লাহর আমানত। আমানতটা আল্লাহ যখন চাইবে তখন আমাকে দিতে বাধ্য হবে। তা আমি তো সত্যের কারণে এই কথা বলছি, আমি তো কোনো স্বার্থে বলছি না। আমি তো এখন তুমি বলো আগামী দিনে যদি আপনি 2 বেলা ভাত খান, তাহলে তো ওই 2 বেলা ভাত খাওয়ার তো কথা না, আপনি তো 3 বেলা ভাত খাওয়ার কথা ছিল, তাহলে 1 বেলা ভাত আমার স্যাক্রিফাইস করা হচ্ছে। আরেকজনে বলবে না ভাই আপনি তো 3 বেলা খাওয়ার কথা ছিল, আপনি 1 বেলা খাওয়ার কথা ছিল, আপনি তো 2 বেলা ভাত খেয়েছেন, তাহলে এইটার জন্য সুযোগ পেয়েছেন। তো এইটা দ্রুপজনেরা বলবেই, শয়তান লোকেরা, এই পাষণ্ডরা, এই লম্পটেরা সবকিছুর এই নেগেটিভ চোখে দেখবে, বাঁকা চোখে দেখবে। পুনি আমি তোমাকে অনুরোধ করব, তুমি ওই শয়তানের চোখে দেখো না, ওই ইবলিশের চোখে দেখো না। ইবলিশ আদম সৃষ্টি মাহাত্ম দেখে নাই, ইবলিশ দেখছে আদমে কি করবে না করবে, আদম সৃষ্টি করলে পরে কি হবে, এটা ইবলিশের চোখে ধরা পড়েছে, আল্লাহর অন্য ফেরেশতাদের হাতে ধরা পড়ে নাই। তা হাতিয়া পুনিয়া তোমাকে অনুরোধ করব, তুমি শয়তানের দৃষ্টিতে দেখো না, তুমি মানবতার দৃষ্টিতে দেখো, দেশের মানুষের দৃষ্টিতে দেখো, সাংবাদিকের দৃষ্টিতে দেখো। আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, আপনাকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আমি প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী নির্বাচনের প্রয়োজনে, বিএনপি আওয়ামী লীগও নির্বাচনে যখন দরকার হয়েছে তখন জামাতকে কাছে টেনেছে, জামাতও কোন রকম এই জায়গায় রাগ ঢাক না রেখে নির্বাচনের প্রয়োজনে, ভোটের প্রয়োজনে সে একবার বিএনপির কোলে গেছে, একবার জামাতের কোলে গেছে। এই নির্বাচন সামনে রেখে আপনার যোগদান, আপনি তারেক রহমানের উপর আপনার ক্ষোভ আক্ষেপ, তার ভুল রাজনীতি এগুলো বলছেন, কিন্তু এই সময়ে আপনার সিদ্ধান্ত, আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনি কিছু আমি হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে মানুষের, ইভেন জামাতে ইসলামীর যারা ইসলামী ছাত্র শিবির করেন তাদেরও কিছু প্রতিক্রিয়া আমরা দেখেছি। মানুষ সারা দেশে আলোচিত ইস্যু যে মেজর আক্তার জামাত ইসলামীতে কিভাবে গেল, এখানে একটা প্রশ্ন করছেন, তিনি কি কোনো সুবিধা নিতে গেছেন? তিনি কি নির্বাচন করতে গেছেন? তিনি কি বাংলাদেশে দলবাজি, ডিগবাজির রাজনীতি নির্বাচন সামনে রেখে এমন কিছু করলেন? এটা কিন্তু মানুষ খুব জোরালো ভাবে তুলছে।
আপনি এই প্রশ্নগুলো নিশ্চয়ই শুনছেন, আপনার কেমন লাগছে এবং এটার জবাব কি? এটা সময়ে উত্তর পেয়ে যাবে। এই উত্তর আমি আগের থেকে পেয়ে আসছি, 91 সন থেকে পেয়ে আসছি। কিছু বললে আমি আওয়ামী লীগের দালাল ছিলাম এতকাল। এখন আমি এটা হয়েছে, আমি যেটা করেছি, আমি তোমাকে একটা প্রশ্ন করি, উল্টা প্রশ্ন। হযরত উমরের নাম জানো তুমি? অবশ্যই। খালিদ বিন ওয়ালিদের নাম জানো? খালিদ বিন ওয়ালিদ, আচ্ছা বলেন আপনি। জানো কিনা? মোহাম্মদ ওই বিন বলতে আমার কাসেমের নাম, পড়া নাই, জানা নাই, হয়তো আমি আপনার কাছ থেকে জানবো এখন। হযরত উমরের নাম জানো? হ্যাঁ। হযরত উমর আর খালিদ বিন ওয়ালিদ নাঙ্গা তলোয়ার নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিল, এবং তাদের হাত থেকে বাঁচার জন্য হযরত আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্বল গায়ে দিয়া তাদেরকে সেখান থেকে রাতের আঁধারে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। তারপরেও পালাতে পারে না, একটা গুহার মধ্যে আটকে গেছিল। সেখানে গিয়ে খালিদ বিন ওয়ালিদ এবং উমর ওই গুহার পাশে গিয়ে যখন খুঁজতেছিল, তখন দেখলো যে এখানে মাকড়সার হাঁসে, আল্লাহ মাকড়সার হাঁস দিয়ে বন্ধে রাখছে। তখন তারা ভাবছে এটার ভিতরে যেতে পারবে না। এই উমর কিন্তু পরে হযরত হয়েছিল। যে উমর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাঙ্গা তলোয়ার দিয়ে মারতে গিয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি আরবের দ্বিতীয় খলিফা হয়েছিল মুসলমানদের কুরাইশ বংশের। এবং হযরত উমরের আমলে তৎকালীন সময়ে মুসলমানদের সবচেয়ে বড় বিস্তৃতি ঘটনা ঘটেছিল, এবং এই কোরআন শরীফ উনার আমলে কম্পাইল করা হয়েছিল। যে কাফের হযরত মুহাম্মদকে মারতে গিয়েছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই হযরত উমর হয়েছেন তিনি, এবং তিনি সেই কোরআন শরীফটাকে কম্পাইল করেছেন। আজকে মানুষের অতীত দেখে মানুষকে বিচার করবে না, প্রতিটি মানুষের বিচার করা হয় তার বর্তমান দেখে, তার লেটেস্ট অবস্থান দেখে। মৃত্যুর আগ পর্যন্ত যদি একটা মানুষ মৃত্যুর আগের দিনে ভালো কাজ করে যায়, তাহলে মানুষ সেটাই মনে রাখে। তুমি দেখো দেশমাতা খালেদা জিয়ার জীবনের সকল স্যাক্রিফাইস আজকে ধুলায় লুটাইয়া দিল, যে উনি বাঁচে থাকার জন্য আকুল চেষ্টা করতেছে। যেই মানুষটা বাংলাদেশের মানুষের জন্য, স্বার্থের জন্য, কল্যাণের জন্য জীবন বাজি রেখে, আপনার সুবিধা হবে, আমার কথা শেষ করতে দাও। সেই মানুষটা জীবনের শেষ কলঙ্ক নিয়ে কি যাচ্ছে, যে তিনি মৃত্যুর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। উনি সারা দেশ বিদেশ থেকে ওই অ্যাম্বুলেন্স এনেও বাঁচার চেষ্টা করেছিলেন। এটা তো খালেদা জিয়ার চরিত্র নয়। এই চরিত্রটা উনার ইতিহাসটা সেভাবে লেখা হবে যে এই মহিলা দেশের জন্য কিছু করেন নাই, উনি নিজেকে বাঁচানোর জন্য, নিজের ক্ষমতার জন্য উনি সবকিছু করে গেছেন। এটাও তো কিছু না কোনো ঐতিহাসিক ওইভাবে লিখবে। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। আজকে আমরা বিএনপির বেশ কিছু, আপনি জানেন যে আমরা সব দলের সঙ্গে তো যোগাযোগ করি, আমি আপনার সঙ্গে শেয়ার করেছি আগেও। বিএনপির অনেক নেতা কর্মী, সমর্থক, তাদের আমি ফোন পেয়েছি, রিয়েকশন পেয়েছি। তারা একটা প্রশ্ন তুলেছেন যে মেজর আক্তার সাহেব যে বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি হওয়ার পরে বলেছিলেন যে উনি মারা গেছেন, সম্ভবত সেই কথাই তিনি বলেছেন, যেটার জন্য মঞ্জুর আলম পান্নাকে অনেক মূল্য দিতে হয়েছে। তাদের প্রশ্ন অনুযায়ী তাহলে কি তিনি তখন থেকে জামাতে যোগ দিবেন এই পরিকল্পনা, এবং এটা জামাতি স্টাইলে তিনি কথাটা বলেছেন যে আসলে তখন তিনি বিএনপির ওয়েল উইশার হিসাবে না, বেগম জিয়া মারা যান নাই কিন্তু উনি ওনার মৃত্যু সংবাদ প্রচার করেছেন। এইরকম বেশ কিছু আমি আমি আপনাকে প্রমাণ দিতে পারবো, আমি বেশ কিছু ফোন এবং মেসেজ পেয়েছি। ওই কুত্তার বাচ্চাদের জন্য তো আজকে বিএনপির অবস্থা, ওই শুয়োরের বাচ্চাদের জন্য তো বিএনপির আজকে অবস্থা, ওই তোমার এই কুত্তার বাচ্চা বন্ধুগুলোর জন্য তো বিএনপির আজকে অবস্থা। আমি এভাবেই বলছি, ওই কুত্তার বাচ্চারাই সবকিছু নেগেটিভ হইতে থাকে, তারা পজিটিভ হইতে কোনো কিছু দেখে না। বলে দিও মেজর আক্তার তোমাদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে। কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তখন তো একটা বিভ্রান্তি তৈরি হলো আপনার বক্তব্যের কারণে, যেটার জন্য আমরা প্রশ্নের মুখে পড়েছি। তাহলে বিভ্রান্ত কেন? সত্য বলছি বলে তো বিভ্রান্ত হয়েছে। তাহলে খালেদা জিয়াকে, জীবিত খালেদা জিয়াকে দেখাই না আমাদের সামনে, ওই শুয়োরের বাচ্চাদেরকে বলো যে খালেদা জিয়াকে, জীবিত খালেদা জিয়াকে দেখাক আমাদের সামনে না। আমরা তো বলেছি খালেদা জিয়ার সম্ভাবনার কথা বলেছি, আজকে দেখাক। এখন ওসমান হাদি যে টাইপের ক্রিটিক্যাল, এখন বললে তো আর ওসমান হাদিকে কেউ দেখাতে পারবে না। এরকম সিচুয়েশন তো দুজনের। আপনি দেখাইছে না তাকে যখন ইয়াতে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে, তাকে ট্রলিতে ঠেলে নিয়ে আসছে, দেখাইছে না তারা? বেগম জিয়া যখন হসপিটালে গেছে তখন দেখিয়েছে। তার তো অর্গান ফেলুন না, কোন অর্গান ফেল করে নাই, তার তো কোনো অর্গান ফেল করে নাই। তার তো একটি অর্গান ফেল করেছে, সেটা তার মগজের উপরে অর্গান ফেল করেছে, তারা সে অপারেশন করার চেষ্টা করতেছে। তার জন্য তার দুইবার হার্ট ফেলিয়ার করছে, হার্ট অ্যাটাক হয়েছে, সেটাও তার রিকভার করতে পেরেছে। কারণ তার লাংস ঠিক আছে, তার লিভার ঠিক আছে, তার শরীরে মাসল ঠিক আছে, তার ব্লাড প্রেশার ঠিক আছে, তার শরীরে ব্লাড দিয়ে ব্লাড রক্ষা করা হচ্ছে। এই রুগী আর দেশমাতা খালেদা জিয়া রোগ তো এক জিনিস নয়। আর ওই সমস্ত শুয়োরের বাচ্চাদের কথা তোমরা কোট করো, যেগুলো শালা ধান্দাবাজ ছাড়া কিছু না।
এগুলো তো খালেদার জন্য মরতে পারলো না। একটা দিন তো আন্দোলনের সামনে দেখলাম না, এক শহরের বাচ্চাকে দেখলাম না বুকে গুলি নিতে। হাদি তো কানের নিচে গুলি নিয়েছে, আর ওই আমি শহরের বাচ্চা আপনাকে একটা গুলি খাইতে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো 1971 সাল নিয়ে। একটা কেন 10টা প্রশ্ন করে আমি জবাব দিব। 1971 সাল নিয়ে আমি কিছু বলবো না, 1971-এর পরে 71 পর্যন্ত যা হয়েছে নিয়ে অনেক বিতর্ক আরো করা যাবে, আপনার সঙ্গে সারা রাত কথা বলা যাবে। 71-এর পরের সময়টা যদি বলি, 71-এর পরে এবং আমরা যখন স্কুল কলেজে পড়ি, টিনেজার হয়েছে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনারা যখন জোয়ান ছিলেন, ইভেন আপনার মিডল এজ, জামাতে ইসলামী বাংলাদেশে যে রাজনৈতিক স্টাইল, ধরে নিলাম তাদের আগের প্রজন্মের দোষ ছিল, তারপরের যে জামাত ইসলামী, এই শফিকুর সাহেবরা যারা জামাতের মেম্বার, 90-80-র দশক, 90-এর দশক, রক কাটার অভিযোগ জামাত শিবিরের আপনি নিজে অসংখ্যবার দেখেছেন, আপনি কমপ্লেন তুলেছেন। এই গভর্নমেন্টের সময়, ইভেন এই গভর্নমেন্টের সময় এসে এত এত মাজার ভাঙা, সেগুলোর পেছনে জামাতকে অভিযোগ, জামাত কখনো এগুলোর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নেয় না, জামাত মবের বিরুদ্ধে স্ট্রং অবস্থান নেয় না, কখনো কোনো শক্ত বিবৃতি দেয় না। এই দায় দায়িত্ব যে সংগঠনের উপরে আছে, আপনি এই বয়সে যখন সেই সংগঠনে জয়েন করেছেন, তাহলে কি মানুষ সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? অবশ্যই প্রশ্ন তুলতে পারে। আমি তো অতীত জামাতকে নিয়ে আমি সাফাই গাচ্ছি না, আমি বর্তমান জামাত নিয়ে কথা বলছি। আমি তো জামাত যদি মাজারের বিরুদ্ধে কথা বলে থাকে, তাদের বক্তব্য থাকলে তারা দিবে, বক্তব্য না থাকলে বক্তব্য দিবে বলো। তাদের যদি বক্তব্য না থাকে তাহলে কিভাবে বক্তব্য দিবে? তারা তো সরকারের, জামাত কি করে আগ বাড়ায় কথা বলবে আতুর ঘরে কেনে কলা আমি খাই না? মাজার ভাঙতেছে, সরকার দেখবে, সে কোনো আগ বাড়ায় কথা বলবে, তার কি প্রয়োজন? তার কি জানতে চেয়েছো? এটা কি বিএনপির মতো বুঝে মার্কা পার্টি যে সবখানে স্টেটমেন্ট দিয়ে আগুন স্টেটমেন্ট দিয়ে রাখবে? বলেন, বুঝতে হবে এটা। এই সরকারের জামাতের সাংঘাতিক প্রভাব আছে বলে মনে করা হয়। সাংঘাতিক প্রভাব যদি থাকে সেটা তো জামাতের অ্যাচিভমেন্ট, গুড। তো তুমি অ্যাচিভমেন্টটাকে তাহলে এইসব যে ঘটনাগুলো ঘটছে, এগুলো দায়ও জামাতের উপরে আসে। জামাত আসবে কেন? সরকার বলবে যে আমাকে জামাতে এগুলো চাপ দিয়েছে, সরকার তো বলে নাই। সরকার সেটা বলবে যে আমি জামাতের চাপে এটা করতে পারি নাই, তখন আমরা জামাতের বিচার করবো, অবশ্যই বিচার করবো জামাতের। কিন্তু সরকার তো বলতে হবে জামাত আমাকে এটা চাপ দিয়ে রাখছে। কাজে এখানে জামাতকে আমরা অযথা ভিলেন বানাচ্ছি কেন? জামাতের সঙ্গে আমরা তো প্রতিযোগিতা করি, জামাতকে যুদ্ধে হারাতে পারতাম। আমি তো তারেক রহমানকে বলছি, আপনি এই স্টেটমেন্টটা না দিয়ে আপনি বলতেন আসেন আমরা এতদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আসেন আমরা একসঙ্গে মিলে নির্বাচন করি, জনগণ যাকে ভোট দিবে সেই জয় হবে। তুমি এই কথাটা বললে তো এটা নায়ক উচিত কথা বলা হইতো, লিডারশিপ কথা বলা হইতো। তুমি সেটা না বলে তুমি এরকম নেগেটিভ কথা গেল কেন? এবং নেগেটিভ কথা বলছো বলে আমি সুযোগটা পেয়েছি। কাজে আমি তো এখানে আমার অস্তিত্বের প্রয়োজনে আমাকে এখানের অবস্থা নিতে হবে। তারেক রহমান আমাদেরকে কি করছে? আমাদের যাচ্ছে তাই। আজকে তো আমি ডক্টর শামসুর রহমান সাহেব অত্যন্ত কৃতজ্ঞ যে উনি ওনার অফিসে আমাকে অত্যন্ত সম্মানজনক ভাবে বসে, ওনার দুজন সেক্রেটারিকে নিয়ে বসে আমার সঙ্গে আলোচনা করেছে, কথা বলেছে। উনি আমাকে অনেক প্রশ্ন করার সুযোগ দিয়েছে, আমি ওনাকে অনেক প্রশ্ন করেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি। করার পরে একটা পর্যায়ে এসে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে হ্যাঁ আমরা একসঙ্গে চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। এই সুযোগটা তিনি আমাকে দিয়েছেন। তার দলে যদি সুযোগ উনি না দিতেন আমাকে, তাহলে তো আমি কাজটা করতে পারতাম না। আর আমার যদি কোনো ব্যক্তিগত ধান্দা নিয়ে যাইতাম, তাহলে নিশ্চয়ই উনি বলতেন যে উনি এই কারণে আমাদের দলে আসছে, আমরা এই কারণে ওনাকে নিয়েছি। আমি তো ওনাকে বলছি যে আমি আপনাকে আসছি, আপনার এই ভুলটা আমি ভাঙাতে চাই। আমি আপনার দলের প্রতি যে জনগণের যেটা ভুল ধারণা আছে, আমি বাইরের থেকে এসে এই ধারণাটি জনগণের সামনে ভাঙাতে চাই। এই সুযোগটা আপনি আমাকে দিবেন কিনা? উনি সাদরে আমাকে গ্রহণ করেছেন। আমি আজ থেকে জামাত ইসলামের পক্ষে কথা বলবো। আমি বেতন পায়ও করবো না, সুযোগ পায়ও করবো না, সুবিধা নিয়েও করবো না। আমি সেখানে বলেছি যদি আমাকে নির্বাচনের সমন্বয় করার দায়িত্ব দেন, যে কোনো একটা জেলা বা ডিভিশনকে যদি আমার দায়িত্ব দেন, এমনকি কিশোরগঞ্জ জেলার দায়িত্ব দেন, তা আমি এই 6টি আসনের সমন্বয় করে 8 দলীয় ঐক্যজোট কিভাবে জয়ী হতে পারে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব। আমি সেটা বলেছি যদি তারা দায়িত্ব দেয়। আর না দিলে তো আপনি কি প্রার্থী হচ্ছেন? ভাই আমি তো লুচ্ছা না, আমি তো কুত্তা না। তোমার এই প্রশ্নের জবে বললাম আমি লুচ্ছা না, আমি কুত্তা না। আমি ভাড়াটিয়া ব্যবসা না। আপনি কি জামাত থেকে প্রার্থী হচ্ছেন কিনা? আমি তো বললাম আমি তো কুত্তা না, আমি তো লুচ্ছা না। আরেকটা প্রশ্ন করতে চাই, আজকে যদি তারেক রহমান সাহেব অথবা বিএনপি আপনার উপর থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিত, অথবা বিএনপি আপনাকে নমিনেশন দিত, আপনি কি এই সিদ্ধান্ত নিতেন? আমি তো নমিনেশন বিএনপি থেকে নিব না আগেই বলেছি।
আমি তো আগেই বলেছি আমি আপনাকে অফারও করতে পারতো, যদি অফার করতো আপনার বহিষ্কার করে নিত তাহলে, বা আপনি বলেছেন একটা শোতে যে আপনাকে যদি উনি ফোন করতো এবং আপনি বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থনও দিয়েছেন, আপনি বলেছেন এখানে শো করে বলেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যদি বহিষ্কার প্রত্যাহার করতো তাহলে আপনি জামাতে যোগ দিতেন? তারা তো আমাদের প্রতি ন্যূনতম রেসপন্স দেখে নাই, আমাদের এলাকার মানুষের প্রতি ন্যূনতম সম্মান দেখে নাই। যে সমস্ত মানুষগুলো আমাদের চোখের দিকে তাকিয়ে আছে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, যাদের সম্মান আমাদের সম্মান, তাদের প্রতি তো ন্যূনতম সম্মানটুকু দেখে নাই। কাজে এখানে যদি নিয়ে প্রশ্ন উঠে কেন? সেই যদি তো চলে গেছে। এখন যদি আমি বলি যে হ্যাঁ এটা করলেও আমি করতাম না, কেন আমি করতাম না, কেন আমি অনুরোধ মানতাম না? উনি যদি বলতো তাহলে কেন আমি এই আমি আকবারে যাব? আমি তো আমার এই সার্ভিসটা ওনাকে দিতে পারতাম, ওনাকে তো আমি সংশোধন করাতে পারতাম, ওনার পক্ষে যে আমাদের কাছে আমি ক্ষমা চাইতে পারতাম, ভাই আমার নেতা কথা বলে ফেলেছে আপনারা ক্ষমা করেন, আমি তো ওনার পক্ষে কাছে ক্ষমা চাইতে পারতাম। কিন্তু উনি সেই সুযোগটা তো আমাকে দেন নাই। কাজে উনি কি করতে পারতেন, কি যদি গুলা করতে পারেন, যদি গুলা উনি করলেন না কেন? একটা যদি উনি করে দেখাতেন। আমি তো গত 1 মাস ধরে সোচ্চার, আমি তো গত 23শে নভেম্বর থেকে প্রতিদিন 2টা 3টা চ্যানেলে কথা বলতেছি। শুধু তুমি একা নয়, রাইতে 10টা 11টা 12টা তুমি একটার সময় পর্যন্ত আমার প্রোগ্রাম করাইছো। আমরা তো সেখানে বারবার বলে আসতেছি যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন। আপনি একটা সিদ্ধান্ত নেবেন না, আমরা সিদ্ধান্ত নিয়ে দোষারোপ করবেন কেন রে ভাই? 2.5 বছর আপনারা আমাদেরকে যাচ্ছে তা ব্যবহার করেছেন, এখন আপনাদের গায়ে লাগতেছে কেন? এখন কেন আপনাদের হয়েছে? আমি তো আপ্রাণ চেষ্টা করবো, আমি বিএনপি, আমি জামাত ইসলামে গিয়েছি, এখান থেকে ফিরে আসার আমার আর কোনো সুযোগ নাই, সম্ভাবনাও নাই। জামাত তো আমরা যতটুকু জানি যে তারা খুব অর্গানাইজ সংগঠন এবং তাদের কোনো কর্মী সদস্য করার ব্যাপারেও তারা খুব বাজ বিচার করে। এইটা আমাদের আপনি আগে যখন শো করেছেন আমাদের অসংখ্য শোতে, এটা ট্রেডিশনালি আপনাকে আমাকে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল এগুলো বলে ভিন্ন বিষয়, কিন্তু আপনার সম্পর্কে একটা কথা প্রচলিত যে আপনার সঙ্গে ভারতের যোগাযোগ ভালো। এখানে কি অন্য কোনো ইঙ্গিত? বা আমি বলছি যে আজকে হেডলাইনে আছে জামাতের সাবেক বিএনপি নেতা মেজর আক্তার নানান গুঞ্জন, নতুন কি কোনো সমীকরণ কিনা। একটা আলোচনা মার্কেটে আছে, বিএনপিও বলে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের ব্যালেন্স হচ্ছে, ইন্ডিয়ার ব্যালেন্স হচ্ছে, যেটা জামাতও বিএনপি কে নিয়ে বলে। আপনার ক্ষেত্রে কি এই ধরনের কেউ কোনো সন্দেহ করতে পারে যে উনি তার যে ইন্টারন্যাশনাল যোগাযোগ সেটাও কোনো এফেক্ট করেছে এখানে জামাতে যোগ দেওয়ার ব্যাপারে? আমার কোনো ইন্টারন্যাশনাল যোগাযোগ নাই, আমি কাউকে চিনিও না, আমি কাউকে জানিও না। আমি তোমার মতো টক শো যেখান থেকে করে, আমি আমেরিকাতে টক শো করি, কানাডায় টক শো করি, ফ্রান্সে টক শো করি, সুইডেনে টক শো করি, দিল্লিতে টক শো করি, কলকাতায় টক শো করি, অস্ট্রেলিয়াতে টক শো করি। তোমার মতোই তো, তোমার সঙ্গে আমার কি কানেকশন আছে? আজ পর্যন্ত কোনো কানেকশন হয়েছে? তোমার সঙ্গে আমরা কোনো ষড়যন্ত্র করেছি? বরঞ্চ তোমার টক শোটা কেমন সফল হয়, কিভাবে তুমি আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছতে পারো, আমরা কিন্তু সে আলোচনাই করেছি। আমরা কিন্তু তোমার কাছ থেকে কোনো লাভ বা বকরা বা কোনো হিস্সা চাইনি। আমি চেষ্টা করেছি তোমার সঙ্গে আজকে 6 মাস ধরে যত প্রোগ্রাম করি, আমি চেষ্টা করেছি তোমার প্রোগ্রামের মান বাড়ানোর জন্য। তাই নয় কি পুনিয়া? এটা তো আমি নির্দ্বিধায় এটা অস্বীকার করতে, আমি তো আমার দর্শকদেরও বলেছি যে আমার আগ্রহ থেকে এবং আক্তার ভাই সেখানে সহযোগিতা করেছে, কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত, তুমি আজকের আপনার সিদ্ধান্ত, আমি তোমাকে ব্যক্তিগতভাবে, হঠাৎ করে বিএনপি নেতা আক্তার কেন জামাতে যোগদান করলেন? সেখানে সহযোগিতা করেছে, কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত, তুমি আজকের আপনার সিদ্ধান্ত, আমি তোমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো এই পান্নাকে, ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো ওই যে কামাল, কেনা কামাল আমাদের মাসুদ কামালকে জিজ্ঞাসা করো, তুমি ব্যক্তিগতভাবে বিপুলকে জিজ্ঞাসা করো, আরো যে অস্ট্রেলিয়ান প্রোগ্রাম করি, আমাদের ব্রিটিশ প্রোগ্রাম করি, তারা কারো কাছ থেকে 2-4 পেনি বা স্যান্ড নিয়েছে কিনা? আমি তো ভাড়াটিয়া না ভাই। আপনি যাদের নাম বলেছে তাদের সবার সঙ্গে আজকে আমার যে কোনো ভাবে হোক যোগাযোগ, ভিন্ন ভিন্ন ইস্যুতে কথা হয়েছে, কিন্তু প্রশ্নটা হলো, আমি আমার অপিনিয়নটা বলি যে আমি আপনাকে বলেছি ডাক্তার ভাই আপনাকে কংগ্রেচুলেট করবো কিনা এটার জন্য সময়, আজকে আপনার ভক্ত যারা, আপনি জানেন আপনি লাইভে এখানে ঢুকলে আপনার এলাকার প্রচুর মানুষজন দেখে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, নতুন প্রজন্ম, মুক্তিযোদ্ধা বলছি না, নতুন প্রজন্ম, এবং যারা এতদিন মুক্তিযুদ্ধকে আহত হতে দেখেছে, আক্রান্ত হতে দেখেছে, বিশেষ করে গত 15 মাস, এবং সেই ক্ষেত্রে জামাতকে চুপ থাকতে দেখেছে, তারা আহত হয়ে প্রশ্ন করছে মেজর আক্তার কেন জামাতে ইসলামীতে। এই বিষয়টার আমি এখনো আমার দিক থেকে উত্তর পাইনি। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। যদি বলেন যে আপনি যে এই কথাগুলো বলছেন যে আপনি জামাত ইসলামীকে 71-এর জামাত ইসলামীকে যুদ্ধাপরাধী বলছেন না, যে প্রশ্নটা করেছেন আমি তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে নিয়ে এত কনসার্ন হয়েছেন। আমি অভিভূত,
আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমার মতো একটা ক্ষুদ্র মানুষের অ্যাকশনের উপরে আপনারা এত বড় প্রচন্ড রিয়াকশন দেখিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এই রিয়াকশনে আমাকে আগামী দিনে সামনের দিকে অনুপ্রাণিত করবে আমার সঠিক পদক্ষেপ। আপনারা যে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এটার জবাব দেওয়া আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। ইনশাল্লাহ আগামী দিন রাজনীতিতে আমি আপনাদের কাছে সন্তোষজনক জবাব এবং বাংলাদেশের একটা সুন্দর চিত্র তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে সেই জন্য আরো 2-3 মাস অপেক্ষা করতে হবে। আক্তার ভাই, আমরা অনেক আপনি জবাবদিহিতা করেছেন, এটাই আমরা কৃতজ্ঞ, সন্তুষ্ট। প্রশ্ন থাকবে, আরো দেখা হবে, আমাদের প্রশ্নের উত্তর আপনার কাছে পাবো, আপনি যেহেতু আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। মানুষ বারবারই এখনো অসংখ্য, আমি সংখ্যা দেখতে পাচ্ছি না, শত শত কমেন্ট এসছে, এবং সেই কমেন্ট আপনার সাথে আপনার সঙ্গে আমার যতবার শো হয়েছে আমি বলছি যে শুরুর দিকে নানান তির্যক মন্তব্য থাকলেও রিসেন্টলি আপনি যখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বা সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণ করতেন তেমন কোনো তির্যক মন্তব্য আসতো না। তবে আজকে দর্শকদের মন্তব্যের কোটায় এখনো মানুষ বোধহয় ঠিক ইজি ভাবে গ্রহণ করতে পারছে না। আমি সবশেষ শুধু বলবো, আমরা দেখেছি, আপনি জানেন যে জামাতে ইসলামী ছাত্র শিবিরে আমাদের সাংবাদিকতার প্রয়োজনে আমাদের সোর্স মেনটেন করতে হয়। আমাদের তৃণমূল পর্যায়ের রিয়েকশন আমরা পেয়েছি মিশ্র। আমি আপনাকে একতরফাভাবে বলবো না, জামাতে ইসলামী বিশেষ করে অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের একটা অংশ কেন যেন আপনার এই যোগদান তারা তাদের সাংগঠনিক যে সিস্টেম দেখেছে সেভাবে সহজভাবে নিতে পারেনি। একটা অংশ আমি বলছি, সেই জিনিসটা আপনার চোখে পড়েছে কিনা, এবং যেখানে গেছেন সেখানে স্মুথ আপনি রিসিপশন কেন্দ্রে পেয়েছেন, কিন্তু তৃণমূলের প্লাস আমাদের মন্তব্য আছে আপনার কিশোরগঞ্জ জেলা অনেকে বলছেন, আমি এটা গুরুত্ব দিচ্ছি না যে আপনাকে কিশোরগঞ্জে হয়তো অবাঞ্ছিত করা হবে বা কিশোরগঞ্জে আপনি যেতে পারবেন কি পারবেন না, এই ধরনের কথা বলছে, মানে হচ্ছে আপনার কিশোরগঞ্জে একটা বড় রিপার্কেশন আছে। আমি এই বিষয়টা আপনার একটু মতামত জেনে আজকে শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ। সময় তুমি ইসলামী ছাত্র শিবির কিভাবে নিয়েছে, এবং যারা আমার এই ব্যাপারে যারা কনসার্ন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার প্রতি এত খেয়াল রাখেন, আমার অনুষ্ঠানের প্রতি, আমার প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি আপনারা এতটুকু খেয়াল রাখেন, এটা আমার ধারণা অতীত। আমি জানতাম না যে এত মানুষ আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার, আমি কোনোদিনই আপনাদের ভালোবাসার সঙ্গে বেইমানি করব না, এটা মনে রাখেন। আমি দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, আপনার জন্য, আগামী প্রজন্মের জন্য যা ভালো আমি তাই করব। আমি কিন্তু গতকাল বলেছি যে আমাকে যদি রাস্তায় কেউ গুলি করে আমাকে দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন না, আমাকে ওই রাস্তায় ফেলে মরতে দেন। আমার কোনো কারণে যদি আমার কোনো কাজের জন্য বলেন, আপনি বলেন তো হাদি কি অপরাধটা করেছিল যে হাদিকে গুলি খাইতে হইলো? হাদির কোন দোষে, কোন অপরাধে বলেন হাদিকে কানের নিচে গুলি খাইতে হবে? এই হাদিকে আপনারা গুলি করেন নাই? আপনারা হাদির গুলি যা খেয়েছে তাকে ধরে আনতে পারেন নাই? আপনি বাপদাদার টাকা আজকে 50 লক্ষ টাকা আজকে আপনি ঘোষণা করে দিয়েছেন তাদেরকে ধরার জন্য। আপনি এত অধর্ম পুলিশ হয়ে গেছেন যে 50 লক্ষ টাকা দিয়ে লোক দেখায়া আপনি তাকে ধরবেন। আবার যে ছেলেটা করেছে একটা ছেলের ছবি আপনি বাজারে ছেড়ে দিচ্ছেন, এবং সে কবে জামিন পেয়েছে, কি পেয়েছে না পেয়েছে সবকিছু বলে দিচ্ছেন। আপনি বলেন আপনারা এত কিছু বুঝেন, এত কিছু কনসার্ন, এত কিছু জানেন, তাহলে হাদি কেন গুলি খাইলো? হাদি কি অন্যায়টা করেছে, কি অপরাধ করেছে? হাদি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যায় নাই, কারণ লেজুর বৃত্তি করে নাই, কারণ লেসপেন্সারগিরি করে নাই। তাহলে হাদি কেন ইনকিলাব মঞ্চের একটা তুখোর ছাত্র নেতা হয়ে, একজন তুখোর উদীয়মান নেতা হয়ে তাকে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে হলো, তাকে আজকে কমায় থাকতে হচ্ছে কেন? ভালো মানুষ, সত্যের পথে যারা থাকে, আল্লাহর পথে যারা থাকে, তাদেরকে জীবনহানি জীবন দিতে হয়, তাদেরই মৃত্যু হয়। আর যারা ভিলেন তাদের হয় না, তারা সবসময় মোজ করে। সে আমরা মোজ পার্টিতে নাই রে আতিক ভাই। কাজেই আজকে যদি আপনি আমাকে জবাব দিতে পারেন কেন আজকে এই হাদিকে গুলি খাইতে হইলো, এর জবাবটা যদি আপনারা দিতে পারেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আমি তো একটা নগণ্য মানুষ, আমার প্রতি যে আপনাদের এত ভালোবাসা, এত স্নেহ, আমি অভিভূত। আপনাদেরকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। দোয়া করেন আমি কোনোদিন আপনাদের স্বার্থের বিরুদ্ধে যাব না। হয়তো ব্যক্তির বিরুদ্ধে যেতে পারি, কিন্তু আপামর জনগণের স্বার্থের বিরুদ্ধে আমি যাব না, কোনোদিন যাব না। তাতে যদি আমার মৃত্যু হয় হবে, যদি কানের গোড়ায় গুলি খেতে হয় আলহামদুলিল্লাহ, আমি সেই গুলির জন্য সদা প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। আপনাকে আজকের মতো মনে এখানে শেষ করো, কি বলো? সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।
আমাদের অনুষ্ঠানে জামাতের কোন একজন নেতার অভাব ছিল যার কাছ থেকে জামাতের বক্তব্য বা মতামত জানা যাবে। নিশ্চয়ই জামাত কেন নির্বাচন চায় না এরকম একটা আলোচনা জোরালো আছে। আজকে দেশে জামাত নিয়ে অনেক অভিযোগ, আজকেও বিএনপি অভিযোগ করেছে, রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছে, শিবিরের একজন হল শাখার প্রেসিডেন্ট বলেছে হাদি মারা গেলে দেশে নির্বাচন হবে না। এরকম বহু কিছু নিশ্চয়ই আপনার কাছ থেকে তাহলে জামাতের অবস্থা আমাদের দর্শকরা জানতে পারবে। জামাতের তো আমি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় আপনার সুস্থতা কামনা করি। আমার পক্ষে সম্ভব না, জামাতের রোকন আমি না, জামাতের পক্ষে কথা বলে না। তবে আমি আমার মুক্ত মতামত যদি তুমি চাও, যখন যে ব্যাপারে চাবে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।